বেঙ্গালুরু, যেটাকে বলা হয় এশিয়ার সিলিকন ভ্যালি, আর তার সাথেই তুলনা হচ্ছে আমাদের ঢাকার। এই লড়াইটা কিন্তু শুধু দুটো শহরের না, এটা আসলে দুটো দেশের ভবিষ্যতের লড়াই। একদিকে বেঙ্গালুরুর প্রায় আকাশ ছুঁয়ে ফেলার মতো সাফল্য, আর অন্যদিকে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন। তো এই টেক রেসে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে? চলুন ডেটা দিয়ে আসল উত্তরটা খুঁজে বের করা যাক। প্রশ্নটা খুবই সহজ আর সরাসরি। বেঙ্গালুরু যদি এশিয়ার টেক রাজা হয়, তাহলে সেই দৌড়ে ঢাকা ঠিক কোথায়? এই একটা প্রশ্নের ভেতরেই কিন্তু আমাদের সব সম্ভাবনা আর চ্যালেঞ্জ দুটোই লুকিয়ে আছে। এই পুরো বিশ্লেষণে আমরা ঠিক এই উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন প্রথমেই নিজেদের অবস্থাটা একটু ভালো করে দেখে নিই। ঢাকার আইটি সেক্টরের বাস্তবতাটা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো। একদিকে যেমন আছে বিশাল সম্ভাবনা, তেমনি অন্যদিকে আছে কিছু বেশ বড়সড় সমস্যা। চলুন দুটো দিকই এক এক করে দেখা যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, যেটা শুনলে হয়তো অনেকেই চমকে যাবেন। $1 বিলিয়ন বেশি। হ্যাঁ, এটাই আমাদের দেশের ভেতরের সফটওয়্যার মার্কেটের সাইজ। সরকারি ডিজিটালাইজেশন, ব্যাংকিং, ই কমার্স সব মিলিয়ে আমাদের দেশের ভেতরের ভিত্তিটা কিন্তু বেশ শক্ত, তাই না? তাহলে ঢাকার আসল শক্তিগুলো ঠিক কি কি? প্রথমত, আমাদের আছে বিশাল এক তরুণ প্রজন্ম, যারা প্রযুক্তি বোঝে, প্রযুক্তি ভালোবাসে। দ্বিতীয়ত, খরচ। ভারত বা ফিলিপাইন্সের চেয়েও আমাদের লেবার খরচ প্রায় 40% কম। আর তৃতীয়ত, আমাদের ফ্রিল্যান্সাররা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে আমরা বিশ্বের দ্বিতীয়। এর সাথে যদি ভালো ইংরেজি আর ডিজাইন ডেভেলপমেন্টের দক্ষতা যোগ করা হয়, তাহলে বোঝাই যাচ্ছে সম্ভাবনাটা আসলে বিশাল। কিন্তু এই একটা শব্দেই পুরো গল্পটা কেমন যেন ঘুরে যায়। এত এত সম্ভাবনা থাকার পরেও এমন কিছু একটা আছে যা আমাদের পুরো গতিটাকে আটকে রেখেছে, থামিয়ে দিচ্ছে। তো সেই কিন্তুটা আসলে কি? সমস্যাটার একেবারে গোড়ায় যদি যাই, তাহলে আমরা দেখতে পাব এই রেগুলেটরি ভ্যাকিউম বা নিয়ন্ত্রক শূন্যতা। এর মানে কি? সোজা কথায়, আমাদের আইটি ইন্ডাস্ট্রিকে দেখভাল করার জন্য কোনো নির্দিষ্ট নিয়ন্ত্রক সংস্থা বা সুস্পষ্ট কোনো আইন নেই। ভাবুন তো, ভারত বা সিঙ্গাপুরের মতো দেশগুলো যেখানে শক্তিশালী আইন দিয়ে তাদের আইটি সেক্টরকে সুরক্ষা দিচ্ছে, আমরা সেখানে অনেকটা অভিভাবকহীন অবস্থায় আছি। এই যে কোনো নিয়ন্ত্রক নেই, এর ফল কি হচ্ছে? বাম দিকে তাকালেই দেখবেন দেশের টাকা দেশেই থাকছে না, গ্রাহকদের সুরক্ষা দুর্বল, আর সবচেয়ে বড় কথা, বিনিয়োগকারীরাও ভরসা পাচ্ছেন না। আর ডান দিকে, যদি সঠিক নিয়মকানুন থাকত, তাহলে ছবিটা কিন্তু পুরোপুরি উল্টে যেত। রাজস্ব বাড়ত, বিনিয়োগ আসত, আর বিশ্ববাজারে আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হতো। আচ্ছা, এবার চলুন আমাদের আলোচনার ফোকাসটা একটু ঢাকার বাইরে নিয়ে যাই। চলুন বেঙ্গালুরুর দিকে তাকাই। কিভাবে একটা শহর টেক দুনিয়ার পাওয়ার হাউস হয়ে উঠল? ওদের সাফল্যের গল্পটা কিন্তু আমাদের জন্য একটা দারুণ শিক্ষণীয় বিষয় হতে পারে। এই সংখ্যাটা দেখুন, 14। স্টার্টআপ জিনোমের 2025 সালের গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্টে বেঙ্গালুরুর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটা। মানে শিকাগো, শেনজেন বা আমস্টারডামের মতো শহরকেও ওরা পেছনে ফেলে দিয়েছে। এটা থেকেই বোঝা যায় ওরা কোন লেভেলে চলে গেছে। আর যেটা আরও বেশি অবাক করার মতো, সেটা হলো ওদের গতি। মাত্র 1 বছরের র্যাঙ্কিংয়ে 21 থেকে 14 নম্বরে উঠে আসা। 7 ধাপের লাভ। এমন অবিশ্বাস্য উন্নতি কিন্তু বিশ্বে খুব কমই দেখা যায়। ওদের এই স্পিডটা সত্যিই শেখার মতো। তো বেঙ্গালুরুর এই সাফল্যের পেছনের মূল শক্তিটা কি? উত্তরটা হলো মানুষ। 10 লক্ষেরও বেশি টেক কর্মী। এই বিশাল আর দক্ষ জনশক্তি ওদের আসল চালিকা শক্তি। আর আইআইআইটির মতো প্রতিষ্ঠানগুলো তো আছেই, যারা এই পাইপলাইনটাকে সব সময় সচল রাখছে। এই বার চার্টটা দেখলে বেঙ্গালুরুর শক্তির জায়গাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। ফান্ডিং বা বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে তাদের স্কোর দেখুন, 10-এ 8। ট্যালেন্ট বা প্রতিভা আর অভিজ্ঞতার ক্ষেত্রেও একই স্কোর, 10-এ 8। আর বিশ্ববাজারে পৌঁছানোর ক্ষেত্রে 7। এই সংখ্যাগুলোই কিন্তু বলে দেয় কেন বেঙ্গালুরু এতটা এগিয়ে। এই কথাটা ওদের মানসিকতাটাকে খুব ভালোভাবে তুলে ধরে। এখন আর সিলিকন ভ্যালিকে অনুসরণ করার বিষয় নয়, বরং পরবর্তী সিলিকন ভ্যালি তৈরি করার সময়। মানে ওরা এখন আর সস্তা শ্রমের কেন্দ্র হয়ে থাকতে চায় না, ওরা এখন বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠছে। বেশ, আমরা ঢাকার সম্ভাবনা আর বেঙ্গালুরুর সাফল্য দুটোই তো দেখলাম।
এবার সময় হয়েছে দুটো শহরকে একেবারে মুখোমুখি দাঁড় করানোর। চলুন দেখি ডেটার ভিত্তিতে এই দুই ইকোসিস্টেমের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। এই টেবিলটা দেখুন, পার্থক্যটা এক নজরেই পরিষ্কার। গ্লোবাল র্যাঙ্কিংয়ে বেঙ্গালুরু যেখানে 14, সেখানে ঢাকা সেরা 40-এর মধ্যেও নেই। ফান্ডিংয়ের কথা যদি বলি, বেঙ্গালুরুর স্কোর যেখানে 10-এ 8, সেখানে ঢাকা পেয়েছে মাত্র $40.3 মিলিয়ন। বেঙ্গালুরুর শক্তি হল এআই আর ট্যালেন্ট, আর আমাদের শক্তি কম খরচ আর আমাদের ফ্রিল্যান্সাররা। আর চ্যালেঞ্জ, ওরা লড়ছে গ্লোবাল মার্কেটের জন্য, আর আমরা এখনও আটকে আছি নিয়মকানুন আর নিজেদের ব্র্যান্ডিংয়ের চ্যালেঞ্জে। পার্থক্যটা কিন্তু আসলেই বিশাল। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ব্যবধানটা কমানোর উপায় কি? শুধু সমস্যা নিয়ে কথা বললেই তো হবে না, তাই না? সমাধানের পথও তো খুঁজতে হবে। চলুন সোর্সগুলোর উপর ভিত্তি করে ঢাকার জন্য একটা সম্ভাব্য রোডম্যাপ দেখে নেওয়া যাক। এই গ্রাফটা একটু মন দিয়ে দেখুন। এটাকে বলা যায় $বিলিয়ন পার্থক্যের একটা ছবি। এই যে হলুদ লাইনটা, এটা দেখাচ্ছে কোনো নিয়মকানুন ছাড়া আমাদের ইন্ডাস্ট্রির প্রায় থেমে থাকা বৃদ্ধি। আর নীল লাইনটা দেখাচ্ছে যদি সঠিক নিয়মকানুন বা রেগুলেশন থাকতো, তাহলে আমাদের আয় কিভাবে রকেটের গতিতে বাড়তে পারত। একটা সঠিক সিদ্ধান্ত কিভাবে একটা দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে, এটা তারই জ্বলজ্বন্ত প্রমাণ। তাহলে ঠিক কি করতে হবে? এখানে দেখুন 4টি পরিষ্কার পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, বাংলাদেশ সফটওয়্যার রেগুলেটরি অথরিটি বা বিএসআর এর মতো একটা নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা। দ্বিতীয়ত, একটা আধুনিক সফটওয়্যার আইন বানানো, যেটা এই শিল্পকে আইনি সুরক্ষা দেবে। তৃতীয়ত, বিশ্বজুড়ে ব্র্যান্ড বাংলাদেশ ক্যাম্পেইন চালু করা। আর চতুর্থত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিক্সের মতো ভবিষ্যতের প্রযুক্তিতে আমাদের তরুণদের আরও দক্ষ করে তোলা। তো শেষ প্রশ্নটা ভবিষ্যতের জন্য তোলা থাক। ঢাকা কি পরবর্তী বেঙ্গালুরু হবে, নাকি কাউকে অনুকরণ না করে নিজের শক্তির ওপর ভিত্তি করে সাফল্যের একটা নতুন নিজস্ব গল্প লিখবে, যেখানে হয়তো কম খরচ আর ফ্রিল্যান্সিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে আমরা অন্যরকম এক টেক ইকোসিস্টেম তৈরি করতে পারি? তো আপনাদের কি মনে হয়, ঢাকার পথটা কি হওয়া উচিত? অনুকরণ নাকি নতুন উদ্ভাবন? এই যে 4টি পদক্ষেপের কথা বলা হলো, এর মধ্যে কোনটি সবচেয়ে জরুরি বলে আপনারা মনে করেন? কমেন্টে নিজেদের মতামত জানিয়ে এই আলোচনাটা চলুন এগিয়ে নিয়ে যাই। এমন আরও ডেটা ভিত্তিক বিশ্লেষণ যদি দেখতে চান, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো বিশ্লেষণে।